যে মুভিগুলোতে টুইস্ট থাকে সেগুলো দেখতে ভালোই লাগে, তাই না? আর সেটা যদি হয় পছন্দের নায়কের, তাহলে তো শোনায় সোহাগ বাবু। একটা হিরোকে এই জন্যই হিরো বলা হয় কারণ সে সব দিকেই এক্সপার্ট হয়। অ্যাকশন, কমেডি, রোমান্স, ড্রামা কোনো কিছুতেই তাকে হার মানানো যায় না, তবেই সে হিরো। এমনই একটা হিরো আমাদের জলিল। আরে না না না, মজা করছিলাম। মাস মহারাজা রবি তেজা বস মুভিতে কাহিনী কি হলো, লজিক কোথায় গেল, এসব পরে ভাইবেন, জাস্ট এনজয় করবেন, চোখ বন্ধ করে এনজয় করবেন। দেখে থাকলে আবারও দেখবেন, টাইম ওয়েস্ট হবে না। তবে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কারণ এটা তো আর কলিকাতা হারবার না। অনেক ভালো ভালো অভিনেতারা কাজ করেছে, ভালো করেছে। ফাইট সিন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ওই হয়ে হয়ে যতবার মুভির মিউজিকটা বেজেছে শরীরে একটা জোশ এনে দিয়েছে। পরে ভালো করে শুনে নিন, ঠিক আছে? কাহিনী একটু পেঁচানো, মনোযোগ না দিলে বুঝবেন না, তাই অ্যাটেনশন। ওয়েল, কথা বলছিলাম 2020-এ মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি নাম ডিস্কো রাজা এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় লাদাখের বরফিলি পাহাড়ের মাঝে। কিছু লোক গোল হয়ে দাঁড়িয়ে, তাদের মাঝে একটা লোক পড়ে আছে। কাকে যেন একটা বলে, ভাই এখন কি করব? উপর থেকে বলে নিয়ে আয়। এরা লোকটাকে বেঁধে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এই বরফ খণ্ডের মাঝে ছোট্ট একটা ঘর, সেখানে এনে ফেলে দেয়, যেখানে এদের বস বসেছিল। একজন জানালা দিয়ে বাইরে দেখে বরফ ভেঙে আসছে। বসকে বলে ওয়েদার ঠিক না, আমাদের এখান থেকে যেতে হবে। সেই লোকটাকে এখানে বেঁধে রেখে তার পাশে একটা ওয়াকিটকি ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। ঘর থেকে একটু দূরে এসে দেখতে থাকে কি হয়। ওয়াকিটকিতে রুমের ভিতর থেকে আওয়াজ আসে, গেম তো সবে শুরু। এদিকে বরফ এসে বাড়িটাকে তছনছ করে দেয়। লোকটাও হয়তো সেখানেই মারা যায়। তারপর সেই বডিটার বরফ হওয়া দেখিয়ে একটাদের নাম ওঠাই, দেখতে বেশ ভালো লাগে। শেষে বসের একটা ঝলক দেখানো হয়। তারপর সিন কাট করে 35 বছর সামনে আসে দিল্লিতে। বৃষ্টির মাঝে একটা পরিবারের লোকজন বাইরে, আর বাড়ির জিনিসপত্রগুলো কিছু লোক ছুড়িয়ে ফেলে দিচ্ছে। তারা বলে 4 বছর হলো বাসু বছর থেকে টাকা নিয়েছে, এখনো শোধ করছে না। তোমাদের এই বাড়ি বিক্রি করলে সুদ সহ সব টাকা মিটে যাবে। এই ভাই সাহেব গিয়ে লোকটার পায়ে পড়ে, ভাই আমাদের কিছু সময় দাও, আমরা এইভাবে না। সে কথা শুনে না। এর নাম বগি, এও পরিবারের একটা লোক। সে বলে, ভাই বাচ্চা আছে, বয়স্ক লোকজন আছে, তাদের নিয়ে কোথায় যাব, একটু সময় দাও, বাসু ফিরে আসবে। সে বিশ্বাস করতে চায় না। হুইল চেয়ারে বসা একটা বাচ্চা এসে বলে, আঙ্কেল আর যাই বলুন বলুন, বাসু আঙ্কেল আসবে না এটা যেন বললেন না, সে ঠিক আসবে, আপনারা আর একটু সময় দিলেই তো হয়। এরা 10 দিনের সময় দিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে এন্ট্রি হয় মুভির আরেক ক্যারেক্টার নরেশ স্যার, অর্থাৎ কোটেশ্বর রাও, যে নজর রাখছে। এরপর অন্ধকার এক দিদিকে দেখানো হয়, যার বাবা বলছে, আর কত অপেক্ষা করবি বাসুর, ও আর ফিরবে না, তুই কেন নিজের জীবনটা নষ্ট করছিস? দিদি কিছু বলে না। এদিকে বাসুর পরিবারের লোকজন তার কথা ভেবে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। অনেকগুলো লোক বাসুর ফেরার অপেক্ষা করছে। সিন আবারও লাদাখে আসে। কিছু ছেলে পেলে রাইড করতে বের হয়েছে। চলতে চলতে তারা এখানে এসে থামে। এই ভাই সাহেব যে বলতে যাবে, গাইস, সে নিচে পড়ে যায়। ভয়ের কিছু নেই, সামান্য নিচে পড়েছে, কিছু হয়নি। এখানে সে অন্য একটা সাইড দেখে, যেটা খুব সুন্দর করে মোড়ানো। কৌতূহল নিয়ে সে সামনের দিকে যায়। হুট করে তার চোখ বড় হয়ে যায়। কি হলো? দেখে একটা মানুষ। কাছে গিয়ে দেখে তার হুঁশ উড়ে যায় যে বডিটা একদম ঠিকঠাক আছে। এরপর আমরা দেখি হেলিকপ্টার নিয়ে কিছু লোক এসে বডিটা নেয়, আর রাইড করতে আসা ছেলেপেলেদের তারা বলে যে এই ব্যাপারে যেন তারা কাউকে কিছু না বলে। এরপর সিন চলে আসে রিলাইভ নামে একটা বায়ো ল্যাবে। গাড়ি থেকে এক দিদি বের হয়ে তাড়াহুড়ো করে যাচ্ছে। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার ডক্টর পরিণীতি, অর্থাৎ তানিয়া হোপের। ল্যাবের ভিতরে আসতে গেট খুলে দিতে আগে থেকে দাঁড়িয়ে থাকতে এন্ট্রি হয় কমেডিয়ান ভ্যানেলা কিশোর, অর্থাৎ ডক্টর ফাল্গুনির। পরিণীতি ভিতরে আসে, কি ব্যাপার স্যার, এত রাতে ডাকলেন? ইনি হলেন ডক্টর শিশির, এই ল্যাবের পরিচালক। বলে, পরি কুল হও, তুমি যা দেখতে চলেছো তা এর আগে দেখোনি। আমরা এখন সাধারণ কোনো মানুষ না, মানুষের ওপর চলে যেতে চলেছি। দুজনকে নিয়ে ভিতরে আসে। একটু পর আমরা দেখি দুজন হা করে রয়েছে। কেন? ওই যে বরফের মাঝে যে বডি পাওয়া গেল সেটাকেই এইভাবে রেখেছে, তারাই নিয়ে এসেছে। ডক্টর বলছে কোনো রেকর্ড নেই, কোনো তথ্য নেই, কোনো আত্মীয় স্বজন নেই। -75 সেন্টিগ্রেড তাপমাত্রায় থাকাতে বডি ফ্রিজ হয়েছিল, যাতে শরীরে কোনো কিছু ড্যামেজ হয়নি। পরি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না থাকলে কিন্তু একে নিয়ে ভাবতে পারো, খুব খারাপ না। স্যার কি বলছেন? কে? ফাল্গুনি আবার পরীকে অনেকটা পছন্দ করে। যাক, এখানে এদের দেখেই সিন চেন্নাই একটা পার্টিতে আসে। একটা লোক ফুল নিয়ে ভিতরে যেতেই দেখে রক্ত পরিষ্কার চলছে, মানে একজনকে মেরে ফেলা হয়েছে। এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম লিড ক্যারেক্টার ববি সিমহা, অর্থাৎ বর্মা সেতুর। শহরের নাম করা লোক, যে কথায় কথায় মানুষ মারে, যার ভয় কেউ কোনো কিছু বলতে পারে না, করতে পারে না। যাকে মেরেছে সে সেতুকে জ্ঞান দিচ্ছিল, সেটা তার ভালো লাগেনি, তাই মেরে দিয়েছে। তো ভাইয়ের জন্মদিন আজ, সেজন্য পার্টির আয়োজন করা হচ্ছে। তো ভাই সেদিকেই লেগে আছে, থাক, সে সেদিকেই লেগে থাক, সে অধিকার তার আছে। আমরা একটু ওদিকে যাই। ওদিকে ডক্টর শিশির মিটিং ডেকেছে যে একটা মিরাক্কেল করতে চলেছে সে। এই
ইনভেস্টরদের তার প্রজেক্ট বোঝাচ্ছে। সবার রিয়াকশন দেখে মনে হচ্ছে তারা ইনভেস্ট করতে রাজি। বরফে পাওয়া লোকটাকে এখানে রাখা হয়েছে, অবভিয়াসলি তার উপর এখন এক্সপেরিমেন্ট চালানো হবে, তার হোশ ফেরানোর চেষ্টা করা হবে। সাইন্টিফিক ভাবে কি জানি সব জিনিসগুলোর নাম বলে, একটা একটা করে ট্রাই করে, বাট কোনো কিছুতে কাজ হয় না, মানে বডি রেসপন্ড করে না। শেষে ডক্টর শিশির ডোজ বাড়িয়ে দিতে বলে, করে নিতে বলে। স্যার এতে কিন্তু টিস্যু ড্যামেজ হয়ে যেতে পারে। ডক্টর বলে আমি যা বলছি তাই করো। তাই করা হয়, ডোজ বাড়িয়ে দিয়ে তাকে ইনজেক্ট করা হয়। তখনও পজিটিভ দেখায় না, সবাই চিন্তায় পড়ে যায় হয়তো তাদের প্রজেক্ট ফেল হয়ে যাবে। বাট একটু পর হয়ে যায় মিরাক্কেল। ডিসপ্লেতে দেখে তার বডিটা রেসপন্ড করছে। এমন কিছু একজন সায়েন্টিস্ট বা কিছু ডক্টরের জন্য খুবই খুশির একটা ব্যাপার। শিশির বলছে হিস্ট্রিতে এই প্রথম কোনো মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠল। এখন জাস্ট বলা যাচ্ছে না এর হুঁশ কখন ফিরবে। ফাল্গুনি মজা নিতে যায়, দেখুন স্যার কত আরামে ঘুমাচ্ছে। এই রাজা ওঠ না ওঠ। এই সাবজেক্ট ধাম করে এর গলা চেপে ধরে। কি হলো, এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়। তারপর কোনো মতে সে ছাড়া পায়। এরপর সাবজেক্ট আস্তে আস্তে পা নিচে নামায়। তার রাগ আর ভয়ানক রিয়াকশনে সবাই তো ঘাবড়ে যাচ্ছে, না জানি এ আর কি করে বসে। এক ডক্টর যে তাকে বেহুশ করতে যায়, ভাই তাকেও ধরে ফেলে। এ পাশ থেকে সিকিউরিটিকেও ধরে। পরি ফাল্গুনি তাকে ঠান্ডা করার চেষ্টা করছে, তাদের ছাড়ানোর চেষ্টা করতে করতে পরি বলে ছেড়ে দাও, আমরা তোমার ক্ষতি করছি না, তোমার সাহায্য করছি। সে ছেড়ে দেয়। সিন কাট করে এন্ট্রি করায় অন্য আরেক ফিমেল ক্যারেক্টার নাভানাতিশ অর্থাৎ নাভার। বাসুর বাড়িতে এসে সবাইকে বলছে বাসু ফোন করেছিল, ও ঠিক আছে। সবাই অনেক খুশি ফোনের কথা শুনে। আন্টি আপনার ছেলে ফোন করেছিল, ও ঠিকঠাক আছে, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। নীলি তোমার কথাই ঠিক, তোমার চাচু তোমাকে ভুলে থাকতেই পারবে না। এ বলে দিদি, ভাইয়া। না বলে ওই দিদিকে বৌদি বলো, বৌদি বাসু এলেই আমি এই বাড়ির বউ হয়ে আসবো, মনে নেই তোমার? সবাই রেডি হও, খাবার আসছে। অনলাইনে কি যেন অর্ডার করেছিল, পরিবারের সবাই খুশিতে খেতে থাকে। নাভা কোল্ড ড্রিঙ্কস রেডি করছিল, ছোটু আসে, দিদি ভাইয়ের নাম্বারটা দাও না, আমরা একটু কথা বলি। তখন নাভা বলে বাসু ফোন করেনি, আমি মিথ্যে বলেছি। ছোটু খানিকটা অবাক, কি? নাভা বলে বাসুর কথা ভেবে সবাই মন খারাপ করে বসে আছে, এভাবে আর কত? সবাই নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে, আমার বাড়ি থেকে বিয়ের কথা বলছে, বাসু ফিরবে না বলে তারা চিন্তা করছে। মিথ্যে বলি, তারপরও যদি সবাই খুশি হয় তুমিও হও। সিন আবার এখানে আসে। এরা দুজন সাবজেক্টকে জিজ্ঞেস করছে সে কে, তার নাম কি, কোথায় থাকে, লাদাখে সে কি করছিল, ইত্যাদি ইত্যাদি। বারবার তাকে জিজ্ঞেস করাতে সাবজেক্ট রেগে যায়। আরে চুপ করো তোমরা, আমার কিছু মনে থাকলে আমি বলতাম না, কেন বারবার জিজ্ঞেস করছো? পরে তাকে শান্ত হতে বলে। তারপর বলে আমরা বুঝতে পারছি তোমার কিছু মনেই নেই, কিন্তু তুমি মাতৃভাষা বলোনি, তেলেগু বললে। ওকে রিল্যাক্স করো, আবার পরে কথা হবে। ডক্টর শিশির দুজনকে তার রুমে ডাকে। তারপর বলে কি করছো তোমরা? পরে বলে স্যার তার কিছু মনে নেই তো আমরা। শিশির বলে আমি কি বলেছি তোমাদের এসব করতে? সে জাস্ট আমাদের এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, তুমি যদি তাকে কিছু মনে করিয়ে দাও আর তার যদি অতীত মনে পড়ে তাহলে কি সে এখানে থাকতে চাইবে? পরে বলে বাট স্যার সে তো। ডক্টর বলে কোনো কথা নেই, সে জাস্ট আমাদের জন্য একটা ইঁদুরের মতো, তোমরা এর বাইরে যাবে না, এটা শেষ। এ বলে সে চলে যায়। এদিকে বস মনে করার চেষ্টা করছে সে কে, কি তার পরিচয়, মাথায় চাপ দিচ্ছে। দিক পরের দিন সকালে বাসুর বাড়িতে কোটেশ্বর রাও কাকু চলে আসে। জি আপনি? কাকু বলে আমি আলম খান ব্যাংক থেকে এসেছি, বাসু লোনের আবেদন করেছিল, তার ব্যাপারে জানতে চাই। কাকুকে ভিতরে আনা হয়। কাকু বলে তো বাসু কি করে? এরা বলে পার্ট টাইম কাজ ফুল টাইম করে। কাকু বলে সেটা আবার কি? বগি বলে সকাল 6টা থেকে 8টা ইয়োগা, 9টা থেকে 12টা লাইব্রেরি, 2টা থেকে 4টা 5 স্টার হোটেল, 5টা থেকে 6টা তেলেগু কোচিং, 6টা থেকে 9টা অবধি ট্রাফিক পুলিশ। কাকু শুনে বলে ওই এসব কি কাজের কথা বলছিস নাকি কোনো হোটেলের খাবারের মেনু বলছিস? একটা মানুষ এত কিছু কি করে? চলে আসে চাটা নিতে। কাকু বলে এটাকে? নাভা বলে ওই যে লাল মরিচ দেখছেন, মানে স্কুটি ভ্যাপসা, ওইটার লোন আমি করিয়েছি। আমি লোন নিয়ে দেওয়ার আগে তার ব্যাপারে জানতে পিছু নিয়েছিলাম। সিন একটু পেছনে আসে। এন্ট্রি হয় আমাদের হিরো রাভিতে যা বস, অর্থাৎ সেই ভাসুর যার ব্যাপারে আমরা এতক্ষণ ধরে শুনে আসতেছি। তো ভাসু যেখানে যেখানে যায় নাভা তাকে ফলো করে। এভাবে ফলো করতে 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 বগি নাভাকে নোটিস করে। বগি বলে তুমি ফলো করছো কেন আমাদের? আমি তেমন টাইপের ছেলে না, যাও যাও যাও। নাভা বলে আব্বে সাউথ ইন্ডিয়ান জায়েদ খান, আমি তোকে না ভাসুকে ফলো করছি। ভাসু বলে আমাকে কেন? নাভা বলে স্কুটির লোনের জন্য আবেদন করেছিলে, তার ভেরিফিকেশনের জন্য। ভাসু বলে ও তাই, ঠিক আছে চলো আমার সঙ্গে। একটা হোটেলে এসে ভাই কি যেন করছিল। নাভা বগিকে জিজ্ঞেস করলে সে বলে পাখি তাড়ানো আমাদের কাজ। এই সময় পাখি এখানে আসে আর আমাদের কাজ তাদের তাড়িয়ে দেওয়া, এর জন্য মাসে 6,000 পাওয়া যায়। নাভা ভাসুকে বলে সেও ট্রাই করতে চায়, তো দিদিও ট্রাই করে, বাট একটু পর সে পুলের ভিতরে পড়ে যায়। এই সেরেছে। এখন কি হবে? একটু পর আমরা দেখি নাভাকে একটা শার্ট পরিয়ে ভাসু তাকে বাড়িতে আনলো। আর এমন হট দিদিকে দেখে বাড়ির সবাই তো অবাক। ছোটু তো রীতিমতো হা করে চেয়ে থাকে। ভাসু বলে খুব ক্ষুধা লেগেছে না, খা, যা 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 পুরোটা খেয়ে নে, একেবারে খেয়ে ফেল।
কঠিন। তার বোনকে বলে তোর একটা ড্রেস দিতে ওকে। একটু পর নাভা বাসুর বোনের একটা ড্রেস পরে বের হয়ে আসে। এদিকে বাসুর পরানোর সময় হয়েছে, সে পরাচ্ছে, নাভা সামনে আসে। নাভাকে কেমন সুন্দর লাগছে তা তো আর বলতে হবে না। বাসুর কথা বের হচ্ছে না এমন কিউটনেস দেখে। এরপর রাতে বাসুর ট্রাফিকের কাজ দেখে, মানে যারা হেলমেট পরে না বাসু তাদের থেকে টাকা নিয়ে তাদের কাছেই হেলমেট বিক্রি করে। এখন দিদির লুক দেখে তো বুঝতেই পারছেন তার ভিতরে বারবিকিউ রেডি হচ্ছে। বাস শুরু হয় বারবিকিউ খাওয়া। আস্তে আস্তে নাভা বাসুর পরিবারের সঙ্গে মিশে গেছে। এখানে একটা ফেস দেখানো হয়, এর নাম কৌশিক, মাথায় রাখেন এই ব্যাপারে। এরপর নাভা আর বাসুকে ঘিরে আরো বেশ কিছু সিন দেখানো হয় যাতে নাভা বাসুকে ভালোবেসে ফেলে আর বাসুও তাকে। সিন বর্তমানে আসে। কাকু সব শুনে বলছে, বাপরে এত কাজ, এত দায়িত্ব। নাভা বলে এই সব কিছু তার বাবার জন্য। কাকু বলে বাবা? নাভা বলে রামাকৃষ্ণ আঙ্কেল। কাকু শুনে একটু হাসতে হাসতে বলে, বাসু তো তার নিজের ছেলে না। নাভা বলে আপনি কি করে জানলেন? কাকু বলে আরে এত টাকা লোন দিব এটুকু তো জানবোই তাই না? নাভা বলে স্যার এখানে যারা যারা আছে এরা কেউ তার নিজের পরিবার না, একমাত্র কৌশিক ছাড়া। এখানে সবাই বাসুর মতো অনাথ, কেউ কাউকে শুরু থেকেই চেনে না, বাট এখন একটা পরিবার হয়ে গেছে। কাকু অবাক হয়, কি এরা সবাই অনাথ তারপরেও বাসু তাদের সবার খেয়াল রাখছে, এইভাবেও পরিবার হয়? নাভা বলে স্যার পরিবার মানে জাস্ট সঙ্গে থাকা কেউ না, একে অপরের জন্য বেঁচে থাকাকে পরিবার বলে। এরাও তেমনই। কাকু বলে খুবই ভালো কথা, বাট বাসুকে তো দেখছি না। নাভা বলে স্যার 4 বছর আগে ওই পিচ্চির অ্যাক্সিডেন্ট হয়, চিকিৎসার জন্য একটা মহাজনের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া হয়। পিচি তো বেঁচে যায়, বাট তার পা অচল হয়ে যায়। সেই লোন শোধ করতে বাসু আর আঙ্কেল অনেক পরিশ্রম করে টাকা জোগাড় করে। তারপর যেদিন টাকাগুলো ব্যাংক থেকে উঠিয়ে ঋণের লোকদের দিতে যাবে সেদিনই 2টা ছেলে টাকা কেড়ে নিতে ধরে। আঙ্কেল কোনো মতো তাদের থামায়। পরে একজনের মুখ খুলে দেখে সেটা কৌশিক। কৌশিক আঙ্কেলের নিজের ছেলে। সে কখনো বাকি সবাইকে পরিবার মনে করেইনি। নেশা আর জুয়ায় আসক্ত ছিল সে। বাবার থেকে জোর করে টাকাগুলো নিয়ে যায়। সেদিন আঙ্কেল টাকা হারানোর চেয়ে বেশি কষ্ট পায় তার ছেলের কাজে। তারপর থেকে সে অসুস্থ হয়ে যায়। কৌশিক টাকা নিয়ে কোথায় যেতে পারে এটা বাসু খুব ভালো করে জানতো। বাসু সেখানে গেলে কৌশিক টাকা তো ফেরত দেয়ই না, উল্টো বাড়ির মেয়েদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকে। বাসু কৌশিককে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো, তাই তাকে কিছু না বলে বাড়িতে আনতে চায়। আর তারপর কি হয় আমরা কিছু জানি না। তারপর থেকে সে আর ফেরেনি। সব শুনে কাকু বাইরে এসে কাকে যেন ফোন করে বলে বাসুর ব্যাপারে পরিবারের কেউ জানে না। লোকটা বলে তুমি শিওর? রাও কাকু বলে স্যার আমি গন্ধ শুকে জিনিস খোঁজা কুকুরের মতো, আমার নাক থেকে কোনো কিছু মিস হতেই পারে না। তার মানে হলো এই কাকু বাসুকে খুঁজতে এসেছিল, সে কোনো ব্যাংকের লোক টোক নয়। বাকিটা তার ব্যাপারে পরে জানা যাবে। সিন এখানে আসে। সাবজেক্ট তার পুরনো কথা মনে করার বাহানায় পরীর সঙ্গে ফ্লার্টিং করতে থাকে। আর এসব দেখে তো ফালু ভাইয়ের একটু ফাটতেছে, কারণ সেই পরীকে পছন্দ করে। যাক, সাবজেক্ট তার কাজে লেগেছিল। এক দিদি এসে ডিস্টার্ব করে, ম্যাম স্যার আপনাকে ডাকছে। পরি গেলে ভাই তার দিকে নজর দিয়ে রেখেছে। ফাল্গুনি বলে তার দিকে নজর দিস না, ও আমার, আমায় কিন্তু তুই চিনিস না। এ বলে যাবে। ভাই বলে কেন, আপনি কি ডক্টর না? ফাল্গুনি আব্বা কি বলছিস, তুই আমার ব্যাকগ্রাউন্ড জানিস না, একেবারে কেটে রেখে দেব। ভাই হাসতে শুরু করে, কেন আপনি কি নারকেল বিক্রেতা নাকি? ফাল্গুনি আরো রেগে যায়, একেবারে ছিলি ভরিয়ে রেখে দেব। ভাই আরো হাসতে থাকে, কেন আপনি কি ফুচকা বিক্রি করেন নাকি? ফাল্গুনি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে তার পরিণীতির সঙ্গে এমন ফ্লার্টিং করার আসল প্ল্যানটা কি ছিল। বাস পরের সিনে আমাদের দেখানো হয় ভাই পরের আইডি ইউজ করে পালিয়ে গেছে। আর তার পালানোর কথা শুনে ফাল্গুনি বেশ খুশি হচ্ছে। এদিকে ডক্টর শিশির পরীকে বলছে এই জন্যই আমি বলেছিলাম তার জন্য কোনো কিছু মনে না পড়ে। দেখলে কি হলো, কিন্তু ও যাবে কোথায়? আমি এমন কিছু হবে ভেবে তার শরীরে চিপ রেখে দিয়েছি যাতে ও যেখানে যাক না কেন আমরা খুঁজে বের করতে পারি। তাহলে ভাই কোথায়? আমরা দেখি ভাই বাইরে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভাবছে এটা কোন জগৎ, এত লোক, এত চিল্লা পাল্লা, সে কি করবে বুঝতে পারছে না। তখনই আবার পাশ দিয়ে একটা সাউন্ড বক্স বাজতে বাজতে যাচ্ছিল। তার সাউন্ডে ভাইয়ের প্রবলেম শুরু হয়ে যায়। সে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। পরের টিমও হাজির। পরে তাকে জাগানোর চেষ্টা করছে, কি যেন একটা ওষুধ দিয়ে দেয়। তো তাকে তারা ল্যাবে নিয়ে যাক। সিন চলে আসে গোয়াতে। কাকু গোয়াতে এসেছে। একটা বারে এই ভাই সাহেবকে বলছে কৌশিক কোথায়? সে বলে না। কাকু বলে ঠিক আছে, কৌশিককে খুঁজতে বাসু নামের একটা লোক এখানে এসেছিল, সে কোথায়? সে তাকেও নাচেনার ভান করে। এবার কাকু তার থেকে চামচটা নিয়ে পায়ে ঢুকে দিয়ে গান মুখে ধরে, হোম মন্দির পুত, বল বাসু কোথায়? এবার আর কি, সে বলে কৌশিক অনেকগুলো টাকা নিয়ে এখানে আসে। তারপর তার ভাই বাসু তাকে এখান থেকে নিয়ে যেতে ধরে, কিন্তু সে যেতে চায় না। বাসু কৌশিককে জোর করে নিয়ে যেতে চাইলে আমাদের ছেলে পেলে সামনে আসে। বাসু তাদের মারে, বাট আমাদের ছেলে পেলে অনেক ছিল, আমরা সবাই 2 ভাইকে ধরে ফেলি। কাকু বলে বেটা এই কথাগুলো আগে বলে তো মার খেতি না। সিন ল্যাবে আসে। পরি বাসুর উপর রাগ করছে যে কেন সে এমনটা করলো, সে এখনো পুরো সুস্থ নয়। পরি বলে তুমি কথা বলতে পারছো বলে মনে করো না তুমি ঠিক হয়ে গেছো, তোমাকে প্রত্যেক 12 ঘন্টা পর পর একটা করে ইনজেকশন দিতে হবে, তা না হলে তুমি বেহুশ হয়ে যাবে। আর হুট করে বেহুশ হলে তোমার টিস্যু ড্যামেজ হতে পারে, কারণ এখনো তোমার অনেক কিছু স্ট্রং হয়নি।
ভাই চুপ করে আছে। পরি বলে দেখো আমি বুঝতে পারছি তোমার ভিতরটা ছটফট করছে, বাট তুমি জানো না কেউ তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমরা অনেক ব্রুটাল দাগ তোমার শরীরে দেখেছি। শুনে তো সে অবাক হচ্ছে। পরি বলে একটু শান্ত থাকো, ঠিক হলে তারপর খুঁজে বের করো তোমায় কে মেরেছিল আর কেন মারতে চাইছিল। এসব জাস্ট তোমার মাইন্ডেই রয়েছে, ঠিক আছে? এই ভাবনাতেই পড়ে যায় আর সিন কাট করে চলে আসে বার্মা সেতুর কাছে। কি মনে রাখছেন তো ক্যারেক্টারদের? লকেটে রাখা তার বইয়ের ছবি দেখছিল, তার চেলা আসে। ভাই গনি ফোন দিয়েছে। হ্যাঁ রে ছোটু বল। গনি বলে ভাই আমি হারিশ বারে আছি, তো কি আমি গিয়ে বিল দিয়ে আসবো নাকি? গনি বলে আরে ভাই আমি যে খবর দিতে চলেছি তোমার কান খারাপ হয়ে যাবে। ভারানি নামটা শুনে আসলেই তাই হয়। ক্যামেরা একটা লোককে দেখায়, ইনি হলেন রামকি অর্থাৎ ভারানি। বিস্তারিত পরে জানা যাবে। লোকজন চলে যাচ্ছে, কি ব্যাপার বার কি বন্ধ করার সময় হয়ে গেছে? একটু পর দেখে সেতু এখানে। সেতু সবাইকে যেতে বলে ভারানির কাছে আসে। কিরে ভারানি কেমন আছিস? কাকু বলে আছি ঠিকঠাক। সেতু বলে তো বল কি চলছে আজকাল? কাকু বলে জানিসই তো সব ছেড়ে ছুড়ে এখন ভালোভাবে আছি। সেতু বলে তোর সব লোকদের মাঝে এখন তুই শুধু বাকি রয়েছিস, তোর ভয় করছে না? মরতে তো তোকে হবেই, বল মরার আগে তোর শেষ ইচ্ছেটা কি? ভারানি একটু দামি ডাবের পানি খায়। সেতু আবার সিগারেট ধরিয়ে দেয়। এরপর ভারানি বলে তাহলে একটা মিউজিক হয়ে যাক ব্রো, শুরুতে যে গানটা আছে সেটা বাজাও। একটা মিউজিক প্লে করা হয় যেটার টন শোনার সঙ্গে সঙ্গে সেতুর চোখ লাল হয়ে যায়। মিউজিকের সঙ্গে সঙ্গে সেতুর চোখের সামনে একটা ক্যারেক্টারের একটু ঝলক দেখানো হয়, আর সেই তালে তালে কাকু তাল মেলাচ্ছে। সেতু রেগে গিয়ে আগে গানটা বন্ধ করে, তারপর ভারানিকেও শুট করে। মরার আগে ভারানি বলে হে সেতু, যে মিউজিক শুনে তোর মনের মাঝে এখনো ঝড় উঠেছে, তোকে আর কি বলবো তার ব্যাপারে। মরতে তো একদিন হইবেই, তোর ভয় তো দেখতে পেলাম। সেতু আবার মেরে দেয় আর সিন কাট করে ল্যাবে চলে আসে। পরে তাদের সাবজেক্টের সঙ্গে যে জিনিসগুলো ছিল সেগুলো খুঁজতেছে। সাবজেক্ট শুনতে একটু অন্যরকম লাগছে তাই না? তো পরে বিস্তারিত জানা যাবে, এটা আসলে গবেষকদের ভাষা। যাক, একটা লকারে পরি তার জিনিসগুলো পেয়ে যায়। ফাল সামনে আসে। হাই পরি। পরি তাকে ধরে। ফালু চুপ থাকো, এটা আমাদের সাবজেক্টের সঙ্গে পাওয়া গেছিল, এটা যদি ওকে দেখানো হয় তাহলে হয়তো ওর মনে পড়তে পারে সবকিছু পিছনের কথা। ফাল বলে কিন্তু দুলা ভাই। পরি বলে ফালু তুমি আমার জন্য এটুকু করতে পারবে না? যে করে হোক এটা একটু ওকে দেখানোর চেষ্টা করবে, ঠিক আছে? বেচারা আর কি করবে। পরের দিন ছিল কি যেন একটা অনুষ্ঠান, যেখানে এক মিনিস্টার অতিথি হয়ে এসেছে। তো মিডিয়া তাকে প্রশ্ন করছে। ভাই জিজ্ঞেস করে এ কে বা কি করছে। ফাল বলে এই মিনিস্টার একবার মেয়েদের পোশাক নিয়ে উল্টো পাল্টা বলেছিল, তো মিডিয়া তাকে কি করবে, ছেড়ে দিবে? প্রশ্ন করছে। আচ্ছা ওসব ছাড়ো, এখন আমার সঙ্গে এটা দেখো। দেখে সে নেই, কই গেল? ভাই ভিড়ের মাঝে ঢুকে গেছে। তারপর মিডিয়ার সামনে মিনিস্টারকে মারতে থাকে। সরি বল, বল সরি বল, ক্ষমা চেয়ে নেই মেয়েদের কাছে। দেখে তো ফাল্গুনির ফ বের হয়ে যায়। ব্যাস, মিনিস্টারকে মারার অপরাধে দুজনকে ধরে আনে পুলিশ। ফাল তো রেগে আছে, কি করলেন আপনি এটা? আপনার স্মৃতি নেই, তার সঙ্গে মিনিস্টারকে মারার কি হলো? ভাই বলে মিনিস্টার প্লাস মিডিয়া, খবর ছড়িয়ে যাবে, তবেই তো আমাকে যারা চেনে তারা সামনে আসবে। ফাল্গুনি বলে ওরে প্ল্যান রে, স্মৃতি নাই তো কি, মাথা তো ঠিকই কাজ করছে। ভাইয়ের কথাই ঠিক হয়। নিমিষেই তার ভিডিওটা হাঁ হাঁ করে ভিউ হতে থাকে। আমাদের যে কবে এমন হবে। যাক, সেই ভিডিওটা ছড়িয়ে পড়ে। এরা নিউজে দেখে, আরে ভাসু নাভাও দেখে অবাক, এ মারামারি করছে। এদিকে ওই যে রাও কাকা সেও দেখে। তারপর সেতুও দেখে বলে শালা তো জাস্ট দেখতেই বাপের মতো হয়নি, রাগও তো দেখছি তার মতোই হয়েছে। মিনিস্টারকে ফোন কর, আমাদের লোক পাঠিয়ে দিয়ে ওকে ধরে নিয়ে আয়। সিন থানায় আসে। অফিসার ভাইকে বলে নাম কি বে তোর? ফাল উত্তর দেয়, স্যার ও কিছু জানে না। অফিসার আবার ভাইকে বলে তোর ব্যাকগ্রাউন্ড কি, পরিচয় কি তোর? তুই মিনিস্টারকে আবার ফাল বলে, স্যার ও কিছু জানে না, ওর কিছু মনে নেই। এবার অফিসার ফালকে ধরে, আবে জিজ্ঞেস করছি ওকে, তুই কেন বলছিস বে? তুই কে বলতো দেখি, তোর পরিচয় কি? এবার থেকে ভাই বলে, স্যার সে সাধারণ কেউ না, তার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আপনি জানেন না। ফাল বলছে, ভাই কেন লবণ লাগাচ্ছিস, একটু চুপ করে থাক না। অফিসার বলে তাই? ভাই বলে শুধু তাই না স্যার, উনি তো কেটে রেখে দেয়, আবার চিড়ে ভরিয়ে রেখে দেয়। ফাল বলে আমার বাপ প্লিজ একটু চুপ কর, এরা আমাকে নয়তো মেরে ফেলবে। অফিসার ফালকে মারা শুরু করে। আচ্ছা তুই এত বড়, দেখি তোকে কে বাঁচায় এবার। যাক, ফোন বাজে। অফিসার ধরে স্যার স্যার বলতে থাকে। এরপর আমরা দেখি দুজনকে ছেড়ে দেওয়া হলো। ফাল তো রেগে আছে, সে মার খেয়েছে। বাইরে আসতেই কিছু লোক দাঁড়িয়ে আছে, ভাইকে ডাকে, বলে তারা তাকে নিতে এসেছে। ভাই যাবে। ফাল বলে, ভাই এদের দেখে তো কাউকে তোমার বংশের মনে হচ্ছে না। ভাই বলে, আরে হতে পারে আমার কলিগস, ক্লাসমেট। ভাই জিজ্ঞেস করে কে ব্রো আপনারা, বলুন দেখি। এই জায়েদ খান বলে, ভাই তোকে নিয়ে যেতে বলেছে, চল। এ মনে করে তার হয়তো ভাই রয়েছে, সে তাকে যেতে বলেছে। আবার বলে, আমি কে ভাই, আমার ভাই কে, আমার নাম কি? এরা মনে করে সে হয়তো অভিনয় করছে। তখনই সেখানে ডক্টর আর পরে আসে। ডক্টর বলে, সে ঠিকই বলেছে, ও জানে না ও কে, চলো তুমি ল্যাবে চলো। এদিক থেকে বগির আওয়াজ আসে। ভাসু, ভাসুকে কে ডাকে? এ বলে, আরে আপনাকে ডাকে। বগি আসে, আরে ভাসু তুই এখানে কি করছিস? পরিবারের সবাই আমরা অপেক্ষা করছি আর তুই এখানে, চল চল বাড়ি চল। এ তো পড়ে যায় মহা মুশকিলে। হয়ে গেল 3টা দল। ডক্টর বলে ল্যাবে যেতে হবে, তার অনেক সমস্যা আছে, চিকিৎসা করতে হবে, না হলে হবে না। বগি তার সঙ্গে বাড়িতে যেতে বলে। ওদিকে ভিলেনের দলও ছাড়বে না,
শেষে এরা চাকু বের করে। আর কি উপায় আছে, শুধু ভাইকে নয় সবাইকে এরা উঠিয়ে নিয়ে আসে, এদের আলাদা করে পাশের রুমে ভাইকে নিয়ে যায়। ভাই বারবার এদের জিজ্ঞেস করতে থাকে সে কে, তার নাম কি, আর এটা কোথায় আনলো, তার ভাই কোথায়। এরা ভাইয়ের সঙ্গে মজা নিতে শুরু করে। আচ্ছা তাহলে বলেই দিই তুমি কে নাকি। হ্যাঁ হ্যাঁ ভাই বলো বলো প্লিজ বলো। চিন্টু বলে ভাই তোমার নাম কি জানো? শাহরুখ খান। ভাই খুব খুশি, বাহ নামের মাঝে তো একটা জোশ দেখা যাচ্ছে। তারপর চিন্টু বলে তোমার মায়ের নাম কি জানো? কারিনা কাপুর। ভাই বলে দূর, খানের মাঝে কাপুর কোথা থেকে এলো? এরা বলে আরে ভাই তোমার বাবার নাম কি জানো? সাইফ আলী খান। ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কে কে আছে আমার পরিবারে? এরা বলে আরে দাদাও আছে, দাদার নাম কি? রাও রমেশ। ভাই বলে বাহ খুব ভালো তো। এরা বলে আরে ভাই তোমার তো একটা টুনটুনিও আছে। ভাই তো খুব খুশি, তাই কে কে কে, তার নাম কি? এরা বলে আরে লিওনি, অনেক ভিডিও আছে দেখবে। ভাই বলে আচ্ছা ও কি সিঙ্গার নাকি? এরা তো হা এ কি বলে। ভাই বলে রমেশ, খান, কাপুর, লিওনি, আহা সব তো দেখি ভ্যারাইটিস নাম। আমি মনে হচ্ছে খুব বংশীয় লোক। ছেলে তো খুব খুশি হচ্ছে। এদিকে জায়েদ খান ফোন করে সেতুকে বলে ভাই এ কাকে উঠাইতে বলেন, এ তো পাগল। সেতু বলে বেটা তুই জানিস না ও কার ছেলে, তোদের পাগল বানাতে ওর সেকেন্ড লাগবে না, সাবধানে ধরে রাখ, আমি আসছি। এরা সেতুর কথা শুনে ভাইকে বেঁধে রাখে। ভাই তো বুঝতে পারছে না তাকে বাঁধলো কেন। ও ভাই কি হলো, বাঁধলে কেন আমায়, বলো না আমি কে, তোমরা আমাকে এখানে। এদিকে এদের সবাইকে তো এখানে রাখা হয়েছে, কিন্তু ফোন কেড়ে নিয়েছে। বাট ফালের কাছে একটা এক্সট্রা ফোন ছিল। ডক্টর পুলিশকে ফোন করতে বলে। ফাল ব্যাগ থেকে ফোনটা বের করতে আগে প্যাকেটটা বের করে। ডক্টর বলে এটা কি, তুমি এটা? ফাল বলে না 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 জিজু এটা কিছু না, এটা কিছু না, এটা ওর, ও আমাকে। ভাইয়ের কাছে চটকা মারে, উড়ে এসে ভাইয়ের সামনে পড়ে। বগি বলে আর থামুন আপনারা, আগে বলুন আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছে, ওরা ভাইয়ের ক্ষতি করবে, আপনারা পুলিশকে ফোন করুন, পুলিশ ডাকুন। ডক্টর বলে কি তোমার ভাই? বগি বলে জি স্যার, আমরা একই মায়ের পেটের না হতে পারি, কিন্তু দীর্ঘ 35 বছর ধরে আমরা একসঙ্গে আছি। ডক্টর বলে কি বলছো তুমি যাতা, এটা কখনো সম্ভব না। এখানে বের হয় টুইস্ট। ডক্টর বলে সে তোমার ভাই হতেই পারে না। স্যার কি বলছেন এসব? ডক্টর বলে জি ঠিকই বলছি, এ তোমার 35 বছর বয়সের ভাই না, এ 35 বছর আগে মরে যাওয়া একজন ব্যক্তি। ভাই কান খাড়া করে রেখেছে। বগি বলে স্যার কি বলছেন এসব? জি একদমই তাই, আমরা তাকে লাদাখে পেয়েছি, তারপর তাকে নতুন জীবন দিয়েছি। তাকে পাওয়ার পর সর্বপ্রথম আমরা তার বয়স টেস্ট করেছি। তার জন্ম 1949, মারা গেছে 1985-তে, তার বয়স 70, কিন্তু তাকে দেখায় 35 বছরের, কারণ তার বডিটা বরফের নিচে জমে থাকাতে কোনো পরিবর্তন ঘটেনি, বা বলতে পারো এটা একটা মিরাক্কেল। এদিকে পড়ে যাওয়াতে প্যাকেটটা ছিঁড়ে ভিতর থেকে একটা জিনিস একটু বের হয়েছে। ভাই দেখছে আর রশি খোলার চেষ্টা করছে। ডক্টর এদিকে বগিকে বিস্তারিত বলছে, ওদিকে ভাই রশিটা খুলে প্যাকেট থেকে একটা টেপ রেকর্ডার আর হেডফোন পেয়ে যায়। ভাই সেটা কানে নিয়ে টেপটা চালু করতে যেন একটু শক খেলো। স্ক্রিন অফ হয়ে ভাইয়ের মাথার ভিতরে আসে, আর আমরা দেখি ওই টেপে যে মিউজিকটা চালু হয়েছে সেটা ভাইয়ের মাথার সব তারকে রিফ্রেশ করে দিচ্ছে, আর তার স্মৃতিতে এন্ট্রি করায় ভাইয়ের পুরনো লুক। ভাইয়ের স্টাইল আর লুক একসময় এমন ছিল। এখানে তার সঙ্গে আরো কিছু ফেস আমাদের দেখানো হয়, যাদের ব্যাপারে পরে আমি বিস্তারিত বলবো। হুইল চেয়ারে বসা এই কাকুর লোক ভাইকে ধরে ফেলে, বাট ভাই মিউজিক লাগিয়ে মিউজিকের তালে তালে তাল মেলায়, আর তার দেখা দেখি এরাও তাল মেলায়। এদের গান নিয়ে ভাই খেলতে খেলতে এদেরই প্যাচে ফেলে দেয়। ভাইয়ের ফ্রেন্ডরা মজা নিচ্ছে, এরপর ভাই এদের গান দিয়ে এদের মেরে দেয়। তারপর তার স্টাইলে সবাইকে মেরে হুইল চেয়ারে বসা কাকুকে ধরে। কি চাচা কোথা থেকে এসেছি বলেছিলেন না, শের যেখানে যায় এলাকা তারই হয়ে যায়, ভয় পেয়েছিস, তোকে আর মেরে কি হবে, যা ছেড়ে দিলাম। সিন এখানে আসে। ভাইয়ের তো সব মনে পড়েছে। একজন এসে দেখে তার হাত খোলা। কি বে, হাত কে খুলে দিল তোকে? কে খুলে দিল? ভাই জাস্ট চোখটা তুলে তার দিকে তাকায়, আর সে উড়ে এসে পড়ে যায় লেও ঠেলা। এরা দৌড়ে আসে, কি হলো, কে মারলো তোকে, কি হয়েছে? সে বলে খান। এরা বলে জায়েদ খান? আবে না, ওই শাহরুখ খান। কি, চলো রে। এবার ভাই সামনে আসে। শাহরুখ খান নয় বে, রাজ, ডিস্কো রাজ। সবাই হা। এরা মারতে যায়। ভাই মিউজিকটা লাগিয়ে তাল মেলায়, আর তালে তালে সবাইকে বাঁচাতে থাকে। মিউজিকটা অস্থির লাগে, আর তার সঙ্গে রাজের এমন ডিস্কো ডান্স পুরাই জমে ক্ষীর। মারের অবস্থা দেখে বগি বলে আমি শিওর এটা আমাদের বাসু না। এরাও তো অবাক হচ্ছে। যাক, ভাইয়ের অস্থির সব ফাইট সিন আমরা এখানে দেখি। শেষে একজনকে মারলে সে এসে আবার ডক্টরের উপরে পড়ে যায়, যাতে তার ঘাড়ে একটু ব্যথা লাগে। ওদিকে চিন্টু বের হয়ে গনিকে ফোন করে বলে ভাই এটা কাকে ধরতে বলেছেন, এ তো বাসু নয়, এ তো ডিস্কো রাজ। গনি তো অবাক হবেই। চিন্টু বলে হ্যাঁ ভাই, 35 বছর আগে মরে যাওয়া ডিস্কো ফিরে এসেছে, সবাইকে বাজাচ্ছে। মজা লেলো। গনি সেতুকে বললে সেও একটু ভাবনায় পড়ে যায়, কি করে এটা সম্ভব। মাথার মাঝে কনফিউশন রেখে মুভির ইন্টারভেল হয়। ইন্টারভেল পর আমরা দেখি ভাই বেরিয়ে পড়েছে। ডিস্কোর গান শুনতে শুনতে চিল করছে আর যাচ্ছে। একটু পর ডাকে, আবে ফালু বের হয়ে আয় বেটা।
পিছন থেকে ফাল বের হয়ে আসে। আপনি কি করে জানলেন বস? আবে বস বললি না, এমনিতেই জানা যায়, তোদের ল্যাবের গন্ধ তোর জামা থেকে আসছে। আচ্ছা বস, কোথায় যাচ্ছেন আপনি? রাজা বলে, আমার সব প্রশ্নের উত্তর খুঁজতে মাদ্রাস। কি মাদ্রাস? বস আমাকে নেমে দিন, আমি চলে যাই। রাজা বলে, বেটা তুই চলে গেলে আমায় ইনজেকশন দিবে কে? ফাল বলে, তার জন্য আমার দুলাভাই অটো আপনার কাছে লোক পাঠিয়ে দিবে, কারণ আপনার বডিতে চিপ লাগানো আছে, আপনার কিছু হলেই সে খবর পেয়ে যাবে। কি চিপ? রাজা গাড়িতে একটা লকেট দেখে তার দিকে চেয়ে থাকে। একটু পর আমরা দেখি চিপ বের করে ফেলে দিয়ে তারা চলে গেল। সিন হসপিটালে আসে। সেতু ডক্টর শিশিরের কাছে এসেছে বিস্তারিত জানতে। ডক্টর সব বলে কিভাবে পেয়েছে আর কিভাবে তাকে বাঁচিয়েছে। তার উপর সে এক্সপেরিমেন্ট করতে চায়, তাকে দুনিয়ার সামনে তার মাধ্যমে আনতে চায়। এজন্য সেতুকে বলে সে যেন তাকে ফিরিয়ে এনে দেয় তার কাছে। সেতু শুনে একটু মজা নিতে থাকে, কারণ সে তো তাকে খুঁজতেছে মারার জন্য। ওদিকে বগি নাভাকে ফোন করে বলে এটা তাদের ভাসু না। নাভা বলে, ভাসু না? তাহলে আমাদের ভাসু কোথায়? সিন এখানে আসে, যেখানে ভাসুকে বন্দি করে রাখা হয়েছে। এরা পাহারা দিচ্ছে। রাও কাকু তাদের কাছে আসে। ওই যে বারের ওই ছেলের থেকে সব শুনে নিল কোথায় তাকে রাখা হয়েছে, সেই অনুপাতে আসলো। তারপর এদের মেরে ভাসুকে বাঁচায়। হ্যালো ভাসু, ঠিক আছো তুমি? চলো আগে কথা বলি। রাও বলে, তোমাকে আমাদের একটা কাজ করতে হবে। কাজ হয়ে গেলে তোমার বাড়িতে অটো 25 লাখ টাকা পৌঁছে যাবে। কি কাজ? রাও বলে, একজনকে মারতে হবে। ভাসু শুনেই না করে, সে এসব করবে না। রাও বলে, তার লোক তার বাড়ির চারদিকে ঘোরাফেরা করছে, প্রতি ঘন্টায় সে যদি ফোন না করে তাহলে তার পরিবারকে তারা মেরে দেবে। ভাসু রেগে যায়, উল্টো রাও রেগে যায়। শার্ট ধরবি না, তুই ভিকটিম, আমি এখানে মালিক। যা বলছি তা মন দিয়ে শোন, নয়তো তোর ফ্যামিলির মুখ আর দেখতে পারবি না। কাকে মারতে হবে সেটা তো দেখা আগে। ফোনটা হাতে নিয়ে ভাসু ওই ভিডিওটা দেখে তার হুঁশ উড়ে যায়। সেম তার মতো। রাও বলে, এ বিজ্ঞানের এক আবিষ্কার, আর তার আবিষ্কার তুমি, মানে এ তোমার বাবা হলো না? জানে আর কি কি জানার বাকি আছে। রাও বলে, যেভাবে প্রজাপতির জন্ম হয় সেভাবে তার জন্ম হয়েছে, শুধু তফাৎ প্রজাপতির জান এক কিন্তু দেহ আলাদা, আর তোমার বাবার সবকিছু সেম। ভালো মনে করো না, সে খুব 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 ব্যাড বয়। সিন এখান থেকে চলে আসে ডিস্কো রাজার ব্যাক স্টোরি 1980 মাদ্রাস ব্যাংকে। এন্ট্রি হয় এক পরিচিত কমেডিয়ান সত্যিয়া অর্থাৎ ফিলিপসের, তার সঙ্গে ভারানি যাকে আগে দেখেছেন, তাদের আরেক ফ্রেন্ড সুব্বু। মাস্ক পরে গাড়ি থেকে বের হয় তাদের আরেক ফ্রেন্ড যে একটু ভিদু টাইপের। কিবে মাস্ক পরে আছিস কেন? সে বলে, ব্যাংক চুরি করতে এসেছি, কেউ যদি চিনে ফেলে তাহলে কি হবে? এন্ট্রি হয় আমাদের পরিচিত আরেকটা কমেডিয়ান সুনীল বস অর্থাৎ উত্তম কুমারের। ব্যাংকের গেটে আসতে সিকিউরিটি হাতে গান দেখে এরা চেয়ে থাকে। সিকিউরিটি বলে, আরে ভয়ের কিছু নেই, এর মাঝে বুলেট নেই। শুনে তো এরা এমন এমন করে। এরপর ভিতরে এসে তাদের অ্যাকশন শুরু করে। ব্যাংক ম্যানেজার দেখে এর হাত যেভাবে কাঁপতেছে যে কোনো সময় তো গুলি বের হয়ে যেতে পারে। যাক, ভারানি লকারের চাবি নিয়ে নাই। একজন ফোন করে পুলিশের কাছে, স্যার 3টা চোর আমাদের ব্যাংকে ঢুকেছে। ফিলিপস আসে, আবে জলিলের ছোট ভাই, 3 নয় 5 জনের কথা বল। আর চোর কিবে? বল ডাকাত এসেছে, একটা ওয়েট আছে না? এ বলে, বস আর 2 জন কোথায়? ফিলিপস বলে, একজন বাইরে অপেক্ষা করছে, আর আমাদের বস হিরো আলমের ক্যাসেট নিতে গেছে। ব্যাস এন্ট্রি মারে বস, ক্যাসেট গাড়ি নিয়ে ব্যাংকের ভিতরে এলো। তারপর সিগারেটটা ফেলে, এক্সকিউজ মি বিউটিফুল লেডিস অ্যান্ড ভেরি বিলো অ্যাভারেজ লেডাস, আই মিন ম্যান, তোমরা হয়তো আমাকে আগে দেখোনি, কিন্তু আজকের পর থেকে আমার চেহারা ভুলতে পারবে না। আই এম রাজ, ডিচকো রাজ। আমরা এখানে টাকা নিতে এসেছি, তাই কেউ কোনো ঝামেলা না করে প্লিজ কোঅপারেট করুন। আর যতক্ষণ না আমাদের কাজ শেষ হয়, এনজয়। এখানে বসের মুখের রিয়াকশনটা যা লাগে, উফ, পুরো আগুন না, কি বলবো, কঠিন। যাক, লোকজন যেন বোর না হয় এই জন্য ভাই বিনোদনের ব্যবস্থা করে। দিদি তো নাচ শুরু করেছে, সঙ্গে ভাই যে তাল মেলায়, আহা হা হা। তার সঙ্গে আবার রাজা সবাইকেও নাচতে বলে। এদিকে এরা বাছাই করে করে মন্ত্রী মিনিস্টারদের যে লকার ছিল সেখান থেকে সব ব্ল্যাক মানিগুলো নিয়ে নেয়। ওদিকে এরা তো নাচে মগ্ন। একটু পর পুলিশ হাজির। গান বন্ধ করতে ম্যানেজার রেগে যায়, আবে কে বন্ধ করবে? আরে স্যার স্যার স্যার। অফিসার দেখে রাজা তার একটা এইচডি কোয়ালিটির ছবি আর চিঠি রেখে গেছে। স্যার, এতদিন অনেক বসে বসে খেয়েছেন, এবার পুলিশের ঘাম ঝরাতে চোর এন্ট্রি মেরেছে, চলুন খেলা হোক। শুরু হয় রাজার রাজ্য দখলের জার্নি। অনেক কিছু করে করে শক্তি আর বুদ্ধি দিয়ে ভাই একটা লেভেলে চলে আসে। সিন বর্তমানে আসে। রাও ভাসুকে বলছে, এরপর থেকে তোমার বাবার অনেক নাম ডাক ছড়িয়ে যায়, বড় বড় লোক আর অনেক বড় বড় বিজনেসে সে এগোতে থাকে, ইনভেস্ট করতে থাকে। মেয়েদের মনে রাজার জন্য একটা ক্রেজ তৈরি হতে শুরু করে। সে যে কোনো মেয়েকে নিমিষেই ইমপ্রেস করতে পারতো, যাদের মাঝে তোমার মাও একজন ছিল। তুমি তোমার বাবার ভালোবাসার কারণে হওনি, তোমার বাবার এইয়াসির কারণে হয়েছে। শুনে তো ভাসুর মেজাজ খারাপ হয়ে যায়। ভাসু বলে, সে এখন কোথায়? সিন চলে আসে এদের কাছে। মাদ্রাসে যাচ্ছিল, মনে আছে? একটু পর চলে আসে সেই বারে যেখানে তার সব উত্তর রয়েছে। সিকিউরিটি ভিতরে ঢুকতে দেয় না। ফাল বলে, আবে কাকে থামাচ্ছিস বে? এই বারের ফাউন্ডার সে, তারা কি করে মানবে? রাজা দেখিয়ে দেয়, বেটা তোর নাক বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় একটু দেখ। এরা দেখে, আরে তাই তো, এ তো দেখতে সেম সেই লোকের মতো। এরা হা করে চেয়ে থাকে, এরা ভিতরে ঢুকে পড়ে। একটু পর বারের মালিক আসে। কে কে বললো সেই বারের কে?
রাজাকে দেখে সে চেয়ে থাকে। রাজা তার ছবিটাই দেখছিল, এদিকে নজর পড়ে সে চমকে যায়। হাতে থাকা ছবির সঙ্গে মিলিয়ে দেখে বলে, আবে গিরি, তুই এমন হয়েছিস কেন বে? বুড়ো হয়ে গেছিস তো। কাকু তো এখনো বিশ্বাস করতে পারেনি এটা রাজা। কোলাকুলি করার সময় রাজা বলে, বেটা ভিতরে ঢুকতে কিছু মেয়ে দেখলাম, ভালোই তো লাগছে, কোথা থেকে আনিয়েছিস নাকি কাস্টমার? এসব শুনে কাকু বলে, এবার আমি কনফার্ম তুই আমাদের রাজা। আচ্ছা, বয়স, গেট আপ, এসব কিছু কোথায় ছিলি তুই? রাজা বলে, লাদাখে, চল ভিতরে চল। গিরি কাকু রাজাকে একটা রুমে আনে, বলে, আমি বারের সবকিছু পরিবর্তন করেছি, জাস্ট তোর এই রুম তেমনই রেখেছি। তুই সেই সময় আমাকে এই বার খুলে দিয়েছিস বলে আজ আমি এত দূর। তোর জন্য আমি এই রুম কখনো ইউজই করিনি, ওই রকমই রেখে দিয়েছি। রাজা এদিকে এসে তার ফ্রেন্ডস বা সঙ্গীদের ছবিগুলো দেখে, যাদের সবার ছবিতে মালা পরানো, মানে সবাই হয়তো মারা গেছে। গিরি বলে, এই সব কিছু জাস্ট দুইটা মানুষের কারণে হয়েছে, সেতু আর। তো প্রথমে আমরা চ্যাপ্টার সেতুর ব্যাপারে জানি, তারপর না হয় দ্বিতীয়টার ব্যাপারে জানবো, ঠিক আছে? তো রাজার অবস্থা যখন ফিরে আসলো, তার অনেক নাম ডাক হলো, তখন অনেক লোক তার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসতো। তেমনি এক সেট রাজার কাছে আসে, তার লটারি বিজনেস রয়েছে, বাট কেউ তার পাতার মতো সেম সবকিছু কপি করে টিকিট বাজারে ছাড়ছে। এখন একই টিকিট দুইটা হওয়াতে তাদের দুজনকেই পুরস্কার দিতে হয়েছে। বাট এভাবে চলতে থাকলে আর লোকজন জানাজানি হলে তো তাদের বিজনেস চলবে না। রাজাকে কন্ট্রাক্ট দেওয়া হয়, কে করেছে তাকে খুঁজে বের করতে হবে আর এসব বন্ধ করাতে হবে, তাহলে সে মাসে তাকে 1 লাখ টাকা করে দেবে। রাজার কানে অ্যামাউন্টটা ভালো লাগে, আর তার লুক দিয়েই পরের সিনে আমরা দেখি রাজার লোকেরা ছড়িয়ে পড়েছে। কিছু জায়গায় ফলো করতে 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 ধরে ফেলে, মেরে মুরে তা থেকে শুনে নেয় তার পেছনে কার হাত রয়েছে। তারপর ভারানি ফোন করে রাজাকে বলে, খবর পেয়েছি রাজা, আর কেউ না, এসবের পিছে বার্মা সেতুর হাত রয়েছে। শুনে রাজা হাসতে থাকে, আর আমাদের দেখানো হয় সেই সময়ের বার্মা সেতুকে। কি ক্যারেক্টারদের সূত্র পাচ্ছেন তো? পরের দিন রাজার লোকেরা সেতুর কাছে আসে তাকে কাজের অফার দিতে, যে রাজা তাকে ডেকেছে। তার বুদ্ধি রাজার ভালো লেগেছে। এটা সেতুর বউ। সেতু তার বউকে বলছে, কিরে মীনাক্ষী, শুনেছিস রাজা আমাকে ডেকেছে, চিন্তা করা যায়? দেখ তোর জানের কত ট্যালেন্ট, রাজা কাজের অফার পাঠিয়েছে। ঠিক আছে তোরা যা, আমি আসছি। কিছুক্ষণ পর এরা ফিরে এসে রাজাকে বলে, ভাই ওকে বলেছি, ও তো শোনেই, সেতু অলরেডি এসে গেছে। কি ভাই, তোরা বিরিয়ানি খেতে গেছিলি নাকি? আমার আবার মুড পাল্টে যাওয়ার আগে সেই কাজ না করলে পরে আর করতে পারি না। এরা তো অবাক, এবার কখন আসলো? তো সেতু রাজাকে বলে, রাজা কি বলছিলি জানো? অ্যাটিটিউড দেখাচ্ছে বলে সুব্বু গান ত্যাগ করে। রাজা থামায়। সেতু বলে, আমি ছোটবেলায় একটা দোকানে কাজ করতাম, চায়ের কাপ, প্লেট, গ্লাস পরিষ্কার করতাম। একদিন আমার থেকে একটা গ্লাস পড়ে গিয়ে ভেঙে যায়। এর জন্য দোকানের মালিক আমাকে অনেকগুলো কথা শোনায়, গায়েও হাত দেয়। আমার খুব রাগ হয়। পরে সুযোগ বুঝে স্টোভে থাকা তেল ঢেলে দিয়ে তাকে একটা বাড়ি দেয়, আর পুরো দোকানে আগুন লাগিয়ে দিই। মহাজন সেখানেই মারা যায়। ওই দোকানের মালিক আর কেউ না, আমার বাবা ছিল। এটা তো যা সালা। সেতু বলে, শোন রাজা, তুই আমার ডান দিয়ে যা, বাম দিয়ে যা, যত জোরে পারিস চলে যা, আমি কিচ্ছু বলবো না। বাট পিছিয়ে এসে বারবার হর্ন বাজালে, প্যান প্যান করলে আমার মাথা গরম হয়ে যাবে, তখন আমি উল্টো মেরে দিব। মনে হয় বুঝতে পেরেছিস। এ বলে সেতু যেতে থাকে। নিচে নামতেই দেখে তার লোকজন এখানে। কিরে তোরা এখানে? টাকলা বলে, সেতু আমরা আর তোর আন্ডারে কাজ করবো না, রাজা ভাই আমাদের ডাবল দেবে। উপর থেকে রাজা ডাকে, আরে ও বার্মা সেতু, আমার লোকেরা বিরিয়ানি খেতে দেরি করেনি, ওরা এই জন্য দেরি করেছিল, মানে সেতুর লোকদের কিনে নিয়েছে। রাজা আরো বলে, হাব্বে সেতু, তোর মুড মেজাজ থাকতে পারে, কিন্তু আমার নেই বেটা। আমি পিছন থেকে বারবার হর্ন দেই না, সোজা ঠুকে দেই। বেটা একটা কথা মাথায় রাখিস, জীবন বড় হতে হবে, লম্বা নয়। রাজা এক কথা বলে কাজ করে, রচনা লেখে না। মনে হয় বুঝতে পেরেছিস? বরফের ভাণ্ড থেকে 2টা টুকরো নিয়ে মুখে দিয়ে তারপর ডাবের পানি মুখের মধ্যে নেয়। কপাল। সেতু আর কি বলবে? ঠিক আছে, খুব ভালো, খুবই ভালো, এমন করতে করতে চলে যায়। সিন এখান থেকে আবার 2 দিন সামনে আসে। সেতুর ইগো হার্ট হয়েছে, তাই সে অ্যাকশন শুরু করে। তার যে লোকেরা রাজার কাছে গেছিল, সে তাদের সবাইকে মেরে ফেলে। খবর রাজার কাছে আসে, কিন্তু সে কিছু বলে না। এরপর সেতু লটারি বিজনেস করা সেই সেটকেও মেরে ফেলে। তারপর এখানকার লোকাল এমএলএ কুপ্পস্বামী সেতুর সঙ্গে হাত মিলায়, কারণ রাজার সঙ্গে তার পুরনো একটা শত্রুতা রয়েছিল। সে সেতুকে উস্কায় যে তার পেছনে তার হাত থাকবে, প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা সে তাকে করবে, সে যেন রাজাকে শেষ করে দেয়। এরপর থেকে সেতু আরো একটু পাওয়ার পেয়ে রাজার সঙ্গে বিজনেস করা এবং তার লোকদের যেখানে পায় মারতে শুরু করে। রাজার কাছে সব খবরে আসে, কিন্তু সে রিয়াক্ট করছে না। বাঘ চুপচাপ আছে, তার মানে এই নয় সে স্বীকার করা ভুলে গেছে। এমএলএ সেখানকার অফিসারকে সেতুর বিরুদ্ধে যেতে নিষেধ করে রাজার লোকদের ধরতে বলে। এভাবে কয়েকদিন পার হলে ভারানি পত্রিকা নিয়ে এসে রাজার কাছে বলে, সেতুর হেডলাইন ছাপছে। রাজা এতদিন চুপ ছিল, তার মানে সে কোনো কিছু প্ল্যান করছিল। লাফিয়ে উঠে বলে, বিরিয়ানি বানাবো, সব রেডি কর রে, কমসে কম 10টা মুরগি ধরে নিয়ে আয়। ফেলিস বলে, যা, এতদিন
দুদিন পর ভাই বিরিয়ানি রান্না করবে, তার মানে খেলা শুরু হয়ে গেছে। এদিকে মুরগিও ধরা হয়, ওদিকে মুরগাও ধরা হয়। রাজার লোকেরা সেতুর লোকদের যাকে যেখানে পাচ্ছে উঠে নিয়ে আসে। ভাই এদিকে বিরিয়ানি রেডি করছে, এরা মেরে মুড়ে সেতুর ডুপ্লিকেট সব বিজনেসের খোঁজ নিয়ে নেয়। তারপর আমরা দেখি কিছু মিডিয়ার লোকদের ডাকা হয়েছে, তাদের মাঝে এই কাকু জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এতদিন পর রাজার বিরিয়ানির কথা মনে হলো? আমাদের তো আর ডাকায় না। উত্তর কুমার সবাইকে বসিয়ে সেতু এবং তার সঙ্গে কানেক্ট কিছু লোকদের ছবি দেখায়, বলে এই সবগুলো লোকদের 2টা করে হেডলাইন হবে, আমরা যা বলবো আর তারা যে রিয়াক্ট করবে। প্রথমে আসবে অফিসার রাম। ভাই তাকে এইসব ফাজলামি বন্ধ করতে বলে। প্রথমে সে রাজি হয় না, বাট সেতুর লোকদের মার খাওয়া দেখে সে রাজি হয়। সেতুর সব 2 নাম্বার বিজনেস সে বন্ধ করাবে, তা না হলে রাজা তাকে ভরিয়ে দেবে। পুলিশ তার খেল শুরু করে, সেতুর সব ইলিগাল বিজনেস বন্ধ করে দেয়। এমএলএ আবার অফিসারের সঙ্গে কথা বলতে গেলে অফিসার উল্টো পাট নিয়ে ফোন রেখে দেয়। এরপর পার্টি হাইকমান্ডকে রাজা তার বাড়িতে ডেকে তার দুর্বল পয়েন্টে আঘাত করে বলে এমএলএ কুপ্পুস্বামীকে বরখাস্ত করতে হবে। উপায় না পেয়ে নেতা রাজি হয়ে যায়। এমএলএ কে তার পদ থেকে বহিষ্কার করা হয় পার্টির টাকা আত্মসাৎ করার বাহানায়। পরিবেশ খারাপ হতে চলেছে, তাই সেতু মীনাক্ষীকে বাইরে পাঠিয়ে দেয়। এদিকে সাংবাদিকদের মাঝে একটা লোক সেতুর খুব খাস, রাজা তাকে ধরে ফেলে। রাজা তার থেকে বাকি ডিটেলস নিয়ে নেয়। এসব কিন্তু উত্তম কুমার সাংবাদিকদের বলছে, আর সেগুলো সেম ভাবেই হচ্ছে। সব খেল শেষে ফাইনালি পুলিশ সেতুকে গ্রেফতার করে ফেলে। পুলিশ যখন সেতুকে নিয়ে যাবে, রাজা আসে, কিবে সেতু বর্মা, এসব তোর কাজের কর্মা, তুই কাজ করতি না, না করে দিতি? ইগো হার্ট করা ঠিক হয়নি তো। খেলা কি মজা পেয়েছিস বেটা? আর শোন, ভিতরে গিয়ে তুই যে পাথর ভাঙবি সেই কন্ট্রাক্টটাও আমার, বুঝেছিস? চলো রে, জলিল ভাইয়ের জলাপড়া দেখতে যেতে হবে। এরপর শুরু হয় চ্যাপ্টার 2 হেলেন। জিতের খুশিতে সবাই মিলে নাচা গানাতে বিজি ছিল। ভাই তো উড়াধুরা নেচে যাচ্ছে। হুট করে ভাইয়ের নজর পড়ে এক কলির উপর। এন্ট্রি হয় মুভির অন্য আরেক ফিমেল লিড ক্যারেক্টার পায়েল রাজপুত অর্থাৎ হেলেনের। এখন ভাইয়ের তো নজর পড়েছে, তো সে কি আর ছাড়বে? ভাই দিদিকে ইমপ্রেস করতে যায় গোপাল মানে গোলাপ নিয়ে। দিদি তো ভাও দেয় না। বান্ধবীর সঙ্গে এখানে এসেছিল। ভাই শুরু করে তার ব্রেক ডান্স। হেলেনের সামনে নিজের পাহাড় পর্বত সব হেলাতে শুরু করে, নাচতে থাকে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, বাট কাজ হয় না। সে সেখান থেকে চলে যায়। ভাইও তার পিছু নেয়। একটু পর এরা এসে দেখে ভাই এখানে। কি ব্যাপার ভাই, তুমি তো কোনো মেয়ের এভাবে পিছু নাও না? রাজা বলে, এ আর সবার মতো না রে, খোঁজ নেই। পরের দিন সকালে ভাই বাস স্ট্যান্ডে হাজির। একটু পর হেলেন আসে। ভাই আবার তার সঙ্গে কথা বলার ট্রাই করে, কিন্তু কাজ হয় না। ভাই যখন তার নাম বলে, সেখানে থাকা আশেপাশে সবাই চলে যায়, কিন্তু হেলেনের কোনো রিয়াকশন নেই। ইমপ্রেস করার চক্করে হেলেন তাকে খুচরো পয়সা হাতে ধরিয়ে দেয়। এসব কিছু রাজার আর সহ্য হচ্ছিল না, তাই হেলেনকে গান দেখিয়ে সঙ্গে করে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ছেলেপেলে তাদের মতো কাজ করছে। ভাই হেলেনকে এখানে এনে বসায়। তারপর আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো কথা বলে না, উল্টো বসে বসে খেতে শুরু করে। রাতে রেগে যায়, আরে থামো তো, তুমি কি ফুড লাভার নাকি? কি খেতে শুরু করলে? আমি কথা বলছি, তোমাকে কানে ঢুকছে না? তখন হেলেন বোঝায় যে সে আসলে কানে শুনতেও পারে না, মুখে কথা বলতেও পারে না। হলো? রাজা ভাবছে, এটা আমি আগে কেন বুঝিনি। কোনো মেয়ে বিরক্ত হলে আর কিছু না হোক, বকা তো দিয়ে চলে যায়। একে বলে, ব্রো কানে না শুনলে সে কি মিউজিক ফিল করতে পারে? এ বলে, হ্যাঁ ব্রো, কিন্তু তুমি কোনটা ভেবে নেচেছো সেটা তো জানে না। মিউজিক ছাড়া ভাইয়ের নাচটা কেমন ছিল সেই সময় ভাবতেই চমকে ওঠে। ছি, জঘন্য ছিল। ভাই ওসব ভাবছিল, এদিকে হেলেন গান উঠিয়ে নিয়েছে। রাজা বলে, রানী, না 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 না, এটা করা যাবে না। হেলেন গান নামায় না, উল্টো রাজাকে গান পয়েন্টে নিয়েই সেখান থেকে বের হয়ে চলে যায়। রাজার তার সাহসিকতা ভালো লাগে। এরপর আবারও তাকে ফলো করতে থাকে। আর কি হবে বুঝতে তো পারছেন। প্রথমে বন্ধুত্ব শুরু হয়। রাজা তো তার ইশারা বোঝে না, বাট শুনতেও তো হবে। একদিন ভাই বাসায় বসে টিভি দেখছিল, এক দাদি বোবাদের ভাষায় নিউজ পড়ছিল। ভাই ফিলিপসের দিকে তাকায়, আর ফিলিপস চলে আসে দাদির অনুষ্ঠানে। সেখান থেকে তাকে উঠিয়ে নেয়। রাজা তাকে সঙ্গে রাখে যেন সে হেলেনের সব কথা বুঝতে পারে। এভাবে মাসখানেক গেলে একদিন ভারানি দাদিকে রাজার ব্যাপারে সবকিছু খুলে বলে, আর দাদি সেগুলো হেলেনকে বলে যে রাজার বাবা তার মাকে ধোকা দেয়, তার মায়ের মাঝে সাহস ছিল না, তাই সে তাকে জন্ম দিয়েই আত্মহত্যা করে, কিন্তু সে তোমার মাঝে বাঁচার সাহস দেখেছে, তাই তোমাকে ছাড়তে চায় না। এবারে হেলেনেরও একটু ভালো লাগে, কতদিন আর চেপে রাখবে। তারপর দুজনের মাঝে সম্পর্ক হয়ে যায়। সেই রাতেই আবার একদিন লুডো খেলা হয়। যাক, এরপর থেকে দুজনের সময় বেশ ভালোই কাটছিল। মাঝে আরো মাস 2 পার হলে একদিন হেলেন রাজাকে সাগর পাড়ে ডাকে। কি হয়েছে এত জরুরি? হেলেন বুঝায় সে প্রেগনেন্ট। ব্যাপারটা বুঝে রাজার বেশ ভালো লাগে, সে খুব খুশি হয়, কিন্তু দাদি বলে সে বাচ্চা রাখতে চায় না, অ্যাবর্শন করাতে চায়। শুনে রাজার মুখ শুকিয়ে যায়। কি বললেন আপনি? রাগ করে রাজা দাদির উপর গান তাক করে। হেলেন এসে রেগে যায় রাজার উপর। দাদি বলে, হেলেন বলছে তো কি করব? এই বাচ্চাকে জন্ম দিয়ে তার লাইফের গ্যারান্টি কে নেবে? তুমি যে এসব করে বেড়াও, তোমার কিছু হলে আমি বাচ্চাকে নিয়ে কোথায় যাব? আমার তো আর কেউ নেই। মানে হেলেন রাজার এসব কাজে বাচ্চাকে নিয়ে ভয় পাচ্ছে। রাজা বলে, ও এই কথা, ঠিক আছে। হেলেনকে নিয়ে হসপিটালে আসে। তারপর হেলেনকে নামতে বলে। হেলেন ভাবছে সত্যি হয়তো তার গর্ভপাত করাবে, কিন্তু রাজা তাকে হসপিটালের সামনে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। হেলেন তো অবাক। এরপর রাজা বলে, আমি জানি একটা মেয়ে অবিবাহিত অবস্থায় বাচ্চা নেওয়া
নেওয়া কতটা যন্ত্রণার। আজ থেকে তুমি মিসেস ডিস্কো রাজা, চলো সবকিছু বাদ তোমার জন্য। হেলেন তো খুব খুশি মনে বাসায় চলে আসে। হেলেনকে বাসায় রেখে রাজা কাজের কথা বলে একটু বাইরে যায়। তারপর মাঝ পথে আমরা দেখি রাজার গাড়ি ব্লাস্ট হয়ে গেল। কি ভাবছেন রাজার খেলা শেষ? সিন পরের দিনে এখানে শুরু হয়। রাজা নিজেকে মৃত প্রমাণ করতে তার গাড়ি ব্লাস্ট করিয়েছে, যাতে সে হেলেনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যেতে পারে। এতদিনের সম্পর্ক, দল, কাজ সবকিছু ছেড়ে রাজা হেলেনকে নিয়ে লাদাখে যাবে। সবার সঙ্গে কথা বলে, এই সবকিছু 2 নম্বরের কাজে সবাইকে ছেড়ে দিতে বলে। ফিলিপস খানিকটা ইমোশনাল হয়ে পড়ে। রাজা তাকে সান্ত্বনা দেয়। তারপর সবাইকে বাই সাহেব বলে রাজা হেলেনকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। গিরি কাকু বলছে, তুই চলে যাওয়ার পর কিছু রাজনেতা আর ব্যবসায়ীরা নিজেদের ফায়দার জন্য সেতুকে জেল থেকে বের করে আনে। জেল থেকে বের হয়ে সেতু সবার আগে তোর সঙ্গে যারা ছিল বা কাজ করেছে সবাইকে মারা শুরু করে। নেতাদের সাপোর্টে সেতু আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। তোর সঙ্গে জড়িত কাউকে সে ছাড়ে না। সেখান থেকে সেতু জানতে পারে তুই বেঁচে আছিস আর লাদাখে আছিস বউ নিয়ে। তারপর তো তুই জানিস লাদাখে কি হয়েছে। রাজা বলে, লাদাখে আমাদের সময়টা খুব ভালো কাটছিল। ডেলিভারির জন্য আমরা সময় গুনছিলাম। কিছু লোক হুট করে আমাদের উপর হামলা করে। আমি সবাইকে থামাচ্ছিলাম, বাট একজন হেলেনকে মারে। আমার শক্তি ভাঙতে শুরু করে। অনেক কষ্টে আমি হেলেনকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করি। হেলেন অনেক ব্যথা পেয়েছিল, কিন্তু তারা আমাকে ধরে ফেলে। আমার চোখের সামনে আমি হেলেনকে হারাই। তারপর তো আর কিছু জানি না। সব শুনে ফাল্গুনী রাজাকে শান্ত হতে বলে যে সব ঠিক হয়ে যাবে। হেলেন নিশ্চয় ভালো আছে। আপনাদের ছেলে বা মেয়ে হয়তো নিশ্চয়ই এতদিন আপনার মতো, আচ্ছা আপনার যদি ছেলে হয় তাহলে সেও তো এখন আপনার বয়সী হবে। সে জানলে তো। রাজা ফিরে তাকায়। কি হলো বস? রাজা বলে, আমার ছেলে ভাসু। কি ভাসু? রাজা বলে, জেল থেকে বের হওয়ার পর একজন আমায় ভাসু বলেছিল, মনে আছে? তার মানে আমার ছেলে জাস্ট আমার বয়সী না, সে দেখতেও সেম আমার মতো। বাবা বাবা, এসব নিয়ে তারা কথা বলছিল। ফাল্গুনির ফোন আসে। রিসিভ করলে এপার থেকে সেতু বলে, ডক্টর ফাল্গুনি, আপনার জিজা ভালো আছে, আপনার সঙ্গে যে রয়েছে ফোনটা তাকে দিন। ফোন রাজাকে দেয়। কিরে ডিস্কো? সেতু বলছি। জেনেছিস? রাজা বলে, পরিচয়ে সময় নষ্ট করিস না, বাকি কথা পরে হবে। আমি কোথায় আছি সেটা বলবো নাকি তুই কোথায় আছিস সেটা বল? আমি আসছি, কারণ অপেক্ষা আমার সহ্য হয় না। এদিকে রাওয়ের কাছে একটা কল আসে। যে কল করেছে সে বলছে, তুই ভাসুর উপর নজর রাখবি। রাজা সেতুকে মারবে, ভাসু রাজাকে মারবে, আর তুই বুঝতে তো পারছিস, মানে 1 ঢিলে 3 পাখি। এটাই আমার প্ল্যান। রাও ঠিক আছে। রাজা চলে আসে সেতুর দেওয়া ঠিকানা মতে। গাড়ি থেকে বের হতেই উল্টো পাল্টা বাটুল আসতে শুরু করে। থেমে গেলে রাজা দেখে আর কেউ না, ভাসু তাকে শুট করছিল। রাজা খানিকটা অবাকই হয় যে ভাসু সামনে আসে। রাজা বলে, বাহ খুব ভালো, আমার জন্ম তোর মতো হয়েছিল, তোর মা তো তোকে। ভাসু রেগে আছে, শুট করবে। রাজা গান ধরে ফেলে। ভাসু আর নড়াতে পারে না। রাজা গানটা ফেলে দেয়। তারপর বলে, ছেড়ে চলে গেছি এজন্য রাগ হতেই পারে, অপেক্ষা কর, সব জানতে পারবি। ফালু, একে একটু দেখে রাখো, আমি আসছি। রাজা যাচ্ছে। ভাসু বলে ওঠে, আমার মাকে কেন মেরেছো? রাজা থেমে যায়। কি বললি? ভাসু বলে, আমার মাকে ধোকা দিয়ে মেরেছো তুমি। রাজা তো রাগ ওঠে, আমি মেরেছি? কি বলছিস সব জাতা? কি হয়েছে ওর? ভাসু বলে, কিছু লোক মাকে রাস্তা থেকে হসপিটালে নিয়ে আসে। তারপর আমি হওয়ার 1 দিন আগে মা কোমা থেকে ফেরে। আমার জন্মের কিছুক্ষণ পরেই নাকি সে মারা যায়। হসপিটালের এক নার্স আমাকে বড় করেছে, সে সব বলেছে। শুনে তো রাজার খুব খারাপ লাগে, আবার অনেক রাগও ওঠে। সেতু ভিতরে আসে। সেতু অপেক্ষা করছে রাজার। কেরে ডিস্কো রাজা, যেমন 30 বছর আগে ছিলি এখনো তো তেমনই আছিস। বাহ, ওপরওয়ালারও বুঝি ইচ্ছে ছিল তোকে আমার হাতে মারার। যাক, হিরো ভিলেন এক জায়গায় হয়েছে, দুজনের রাগ একে অপরের উপর, কি আর হবে? শুরু হয় মারামারি। দুজনেই তো মার খাবে। এরা এদিকে লেগে আছে, ওদিকে ফাল্গুনি ভাসুকে সব খুলে বলে যে তার মার জন্য, তার জন্য তার বাবা সবকিছু ছেড়ে দিয়েছিল, তার মাকে ধোকা দেয়নি সে। সেতু রাজাকে একটা মারে। রাজা এখানে এসে বসে পড়ে। তারপর হেলেনের কথা মনে করে মনে মনে মিউজিক ফিল করে আর নিজেকে চার্জ করে। তারপর সেতুকে বাজাতে থাকে। শেষে সেতু এটা দিয়ে মারতে গেলে মিস হয়ে যায়, আর রাজা বরফের টুকরোটা দিয়ে সেতুর ভিতরে ঢুকে দেয়। সেতু, লাদাকে আমায় মেরে কেটে টুকরো টুকরো করে রেখে আসতি, তাহলে হয়তো বাঁচতি। তুই তো। সেতু বলে, আমি যদি লাদাকে তোর দেখা পেতাম তাহলে অবশ্যই কেটে রেখে দিতাম, কিন্তু আমি তোর দেখাই পাইনি। এসে গেল কাহিনীতে টুইস্ট। রাজা তো চমকে ওঠে। কি বলছিস? সেতু বলে, আমার লাইফের বড় অংশ ছিল আমার মীনাক্ষী। ওকে হারানোর পর আমার এই জীবনের কোনো মূল্য নেই। তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। রাজা বলে, সেতু কি যাতা বলছিস? আমি রাজা, নিজের পথ ক্লিয়ার করতে আমি মহিলাদের ইউজ করি না বে। সেতু এখন ভাবনায় পড়ে যায়। রাজা বলে, তুই লাদাকে আমাকে মারতে আসিসনি, তোর বউকে আমি মারিনি। এসবের পিছনে কে রয়েছে? কে করেছে এসব? বের হয়ে আসে। ভাসু বলে, তুমি কি সত্যি মাকে ভালোবাসতে? রাজা বলে, তোকেও ভালোবাসি। নিচ থেকে গান উঠিয়ে নিয়ে কোটেশ্বর রাও দিয়ে করে। রাও বোঝার আগেই ডাইং।
ভাসু এসে দেখে রাও শেষ। আরে কি করলে? ওর লোকজন আমার বাড়ি ঘিরে রেখেছে, এখন কি হবে? এরা বাড়ির ভিতরে আসতেই বগি ফোন দেয়, কথা বল। রাজা বলে, বেটা ঘুটুম, কত দিয়ে ডিল হয়েছিল তোদের? এরা বলে, রাজা বলে, যে ডিল করেছিল সে যদি না থাকে তাহলে ডিলের কি হবে? ফালু রায়ের ছবি উঠিয়ে পাঠিয়ে দেয়, ফোন চেক কর, ছবি গেছে। এরা দেখে, তাই তো। রাজা নতুন করে তাদের সঙ্গে ডিল করে। এরপর রাজা বলে, এ তো জাস্ট মহড়া, এর পিছে অন্য কেউ রয়েছে। রাওয়ার কাছ থেকে রাজা একটা কার্ড পায়, বিগ ড্যাডি অ্যান্থনি দাস, গোয়া। চলো রে, গোয়া যেতে হবে বিগ ড্যাডিতে। সিন চলে আসে গোয়ায়। এই হলো বিগ ড্যাডি প্লেস। একটু পর রাজা চলে আসে। ভিতরে এসে অ্যান্টনির সঙ্গে দেখা করার কথা বললে রিসেপশনে বলে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পসিবল না। রাজা সামনে যাবে, ফালু থামাই, আমি দেখছি, অনেক করেছে ডক্টরি। কিবে, ক্যামেরা কি কাজ করে? জি স্যার। ফালু একে থাপড়ানো শুরু করে। তারপর ক্যামেরার দিকে হয়ে বলে, কিরে, আরো বুঝাতে হবে, দেরি হচ্ছে, তাড়াতাড়ি আয়। অ্যান্টনির লোকেরা এসে এদের নিয়ে যায়। এই হলো অ্যান্টনি। ওয়েলকাম ব্যাক ডিস্কো রাজা। গানটা করে, এবার তুই কি করে বাসবি? এ হালকা করে হাসি দেয়। এবার থেকে অ্যান্টনিকে কেউ গান ধরে, মানে ওইটা ভাসু। রাজা বলে, কিবে পাটের বুইরা, তোর বস অ্যান্টনি কুকুরকে ডাক, বল তার মালিক এসেছে, পা চাটতে হবে। বাসু বাবা, কি এ অ্যান্টনি না? ফাল বলে, আরে এ তো জাস্ট একটা মহড়া, এর নামের পেছনে অন্য কেউ রয়েছে, দেখেও বুঝতে পারছিস না? তোকে দেখিস তো হবে না। পাট কাকু একটু হেসে ওঠে আর ধাম করে কেউ একজন রাজার গানে শুট করে ফেলে দেয়। রাজা, ভাসু আর ফাল্গুনির সঙ্গে সঙ্গে আমরাও ঝটকা খাই। এই অ্যান্টনি আর কেউ না, ওই সেই উত্তম কুমার। রাজা তো যেন আকাশ থেকে পড়লো, উত্তর কুমার? একদম উত্তর কুমার, বাট এখন অ্যান্টনি দাস। কি শক্ত লেগেছে? একজনকে শক্ত মতো আঘাত করার উপায় তো তার বিশ্বাস অর্জন করা। তোর ভয়ে লোকজন তোর কথা মানত, এটা তোর ইনভেস্ট ছিল। আর শেষ সময় তোদের সামনে আমি ভীতু হয়ে থাকতাম, এটা আমার ইনভেস্ট ছিল। রাজা বলে, কেন কইলি? দাস বলে, মানি, হিউজ মানি, অনেক বড় কেউ হওয়ার ইচ্ছে। সবসময় ভয় পেতাম, না জানি আমার কি হবে। সবসময় সুযোগে থাকতাম, কি করব। তখনই তুই হেলেনকে নিয়ে সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি। তারপর আমি আমার খেল শুরু করি। সেতুর বউকে আমি মেরে ফেলি আর সেতুর কাছে গিয়ে কান্নার ভান করে বলি এসবের পেছনে তুই আর তোর লোকের হাত রয়েছে। মাথা মোটা সেতু আমার কথা মেনে নেয় আর চোখ বন্ধ করে আমার কথা মতো এক এক করে সবাইকে মারতে থাকে। আমাকে যেন তুই না খুঁজিস, তাই আমিও মরার বাহানা করি। সেতুকে দিয়ে সব করিয়ে নিই, বাট ভয় পাচ্ছিলাম তুই না জানি ফিরে আসিস। এই জন্যই হুইল চেয়ার কাকার সঙ্গে দেখা করি। সে যে কোনো ভাবে তোকে মারতে চাইছিল। আমি সেতুকেও বলতে পারতাম তুই কোথায় আছিস, কিন্তু আমার টাকার দরকার ছিল, সঙ্গে তোরও। তাই তাকে বলে দিই আর তার দেওয়া টাকা দিয়ে লোক ভাড়া করে তোদের হামলা করায়। আমি জানতাম হেলেন তোর শক্তি, তাই আগে তাকে মারি। তারপর আমি তোকে ওই ঘরের মাঝে ছেড়ে আসি, কিন্তু ভুল হয়েছিল একটু। 30 বছর ভালোই কাটছিল। হুট করে আমার বারে কৌশিক অনেকগুলো টাকা হারিয়ে ফোন ফেলে যায়। সেম সময়ে তোর ছেলে তাকে কল করলে আমি তোর ছেলের ছবি দেখে অবাক হই। তারপর কোটেশ্বর রাওকে লাগিয়ে দিই তোর কুণ্ডলি বের করতে। যখন জানতে পারলাম তুইও বেঁচে আছিস, আমি রাওকে দিয়ে ভাসুকে উস্কায় যাতে ভাসু তোকে মারে, কিন্তু রাও মারা গেল। এখন তুই বেঁচে থেকে আর কি করবি? চল যা, হেলেনের কাছে চলে যা। ধাম করে একটা শুট করে দেয়। এটা তো ভয় পেয়ে যায়, কি হলো এটা? রাজা নিচে পড়ে যায়। দাস তার লোকদের অর্ডার করে সে যেতে থাকে, বাট দেখে তার লোকেরা চটকে চটকে পড়ছে। কেন? বস উঠে গেছে। কি করে? ফাল বলছে, হাবে চামচিকে শোন, সবার হৃদপিণ্ড থাকে বাম পাশে বা খুব বেশি হলে মাঝে, কিন্তু রাজার ফুললি ডান পাশে। তুই যে শুট করেছিস এতে তার জাস্ট ব্লিডিং হবে, শ্বাস চলবে। রাজা শুরু করে তার ক্যালমা। দাস বের হয়ে যাবে। রাজা তার লোকদের মারতে থাকে। ভাসুও শুরু করে, আবার ফালও মারা শুরু করে। রাগ করি না দেখে, কি মনে করেছিস তোরা? আয়, কে আসবে, আয়। যাক, দাস তো পালাচ্ছে। একজন আমার রাজাকে কুড়াল মারে, বাট ভাই তাতেও কুল, তাকে মেরে দেয়। দাস এদিক দিয়ে বের হয়ে যাবে, পিছন থেকে রাজা হাজির। তাকে দেখে ভয়ে দাস ক্ষমা বা ভুল হয়েছে অভিনয় করতে থাকে। করতে করতে পাশে থাকা একজনের গান উঠিয়ে নেয়, শুট করে, বাট বুলেট নেই। আবার অভিনয় করতে যাবে, রাজা মালটা বের করে থাম 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 খেঁচাতে থাকে। অনেক ভালো অভিনয় করেছিস বেটা, উপরে গিয়ে বেস্ট অ্যাক্টরের পুরস্কারটা নিয়ে নিস। গলায় মেরে দেয়। এরপর এখানে বসে একটা সিগার লাগায় আর সেখানে বেহুশ হয়ে যায়। ভাসু আসে, বাবার দিকে চেয়ে থাকে আর সিন কাট করে ভাসুর পরিবারে ফিরে আসে। ভাসু পাওনা টাকা সব শোধ করে দেয়। তার পালক বাবার টাকার ব্যাপারে জানতে চাইলে ভাসু বলে, আর কে দিবে বাবা? কৌশিক দিয়েছে, তোমার ছেলে দিয়েছে। কৌশিকও তার ভুল বুঝতে পারে যে ভাসু এখনো তাদেরকে পরিবারই মনে করে। এরপর ভাসু নাভার সঙ্গে দেখা করে তাকে সবকিছু খুলে বলে। নাভা বলে, খুবই খারাপ হয়েছে তোমার বাবার সঙ্গে। আচ্ছা, তোমার বাবা এখন কোথায়? ক্যামেরা ভাসুর ফেসে ফোকাস করে। ভাসু হাসে আর পরিণীতির হাসি দিয়ে সিন ল্যাবে আসে। ফাল্গুনি রাজাকে আবারও ল্যাবে এনেছে আর রাজার হুঁশও ফিরেছে। ক্যামেরা জুম আউট হলে আমরা দেখি সেতু আর দাসকেও এখানে রাখা হয়েছে, মানে দ্বিতীয় পর্বের একটা হিন্ট। দ্বিতীয় পর্বটা আসতো, বাট এই প্রথম পর্বটা অনেক বাজেভাবে ফ্লপ হয়েছে, তাই দ্বিতীয় পার্ট আর হয়তো আসবে না। পোকা থেকে প্রজাপতি হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আমাদের সবার মাঝেই অনেক কিছু খারাপ বা অনেক বাজে অভ্যেস থাকে যা পরিবর্তন করা দরকার। লাইফ নিয়ে সিরিয়াস হতে হবে, বাট পারছেন না, কেন জানি থেমে গেছেন। পরিবর্তন দরকার। আপনি একটা ধর্মকে মানেন,
জানেন কিন্তু অলসতা বা যে কোনো কারণে ধর্মের কাজগুলো করতে পারছেন না, আপনার পরিবর্তন দরকার। মুভিতে একটা কথা বলেছিল যে জীবন বড় হতে হবে, লম্বা নয়। যেখানে থেমে যান মনে করবেন আপনার পরিবর্তন দরকার। লাইফে অনেক কিছুর ভ্যারাইটি রাখুন, তবেই কোথাও না কোথাও শান্তি পাবেন। আর পরিবর্তনের সব থেকে সহজ উপায় হলো বাহানা খোঁজা। যতক্ষণ না কোনো বাহানা খুঁজে নেবেন পরিবর্তন সম্ভব না বা সময় লাগবে। একটা খারাপ ছেলে একটা মেয়ের কারণে ভালো হয়ে যাচ্ছে, এখানে মেয়েটা বাহানা। স্মোক করেন, পরিবর্তন দরকার। মসজিদের কথা ভাবুন, লোকদের সঙ্গে কথা বললে গন্ধ লাগবে, এই বাহানাটা বের করুন। পরিবর্তন নিজের মাঝে আনতে চাইলে জাস্ট যে কোনো বাহানা খুঁজে সেটাকে ধরুন। পরিবর্তন সহজ হবে, লাইফস্টাইলে পরিবর্তন আসবে। ওকে, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু ঘুটুম ঘাটুম করে যান। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু করে দিবেন। আমরা একটা নতুন চ্যানেল খুলেছি, সেখানেও গিয়ে নতুন একটা ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।